হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের অর্থনীতি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সামনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ সামনের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এখানে যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ মনে হবে এবং অবশ্যই আপনাদের সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু অবশ্যই সাহায্য করবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের অর্থনীতি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন কত সালে চালু হয়? এটি চালু হয়েছে অপশন এ 2004 সালে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ড্যাশ অনুযায়ী ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের কোনোটিই নয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর দ্বারা অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে উপরের কোনোটি নয়, অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সালে ভারতের কম্পিটিশন কমিশন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2003 সালে ভারতের কম্পিটিশন কমিশন কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি বিশ্ব ব্যাংকের একটি অংশ নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে বিশ্ব ব্যাংকের কোনো অংশ নয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কত সালে খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2006 সালে ভারতে খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন কিন্তু প্রণীত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনীতির জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় এবং তার একটি প্রকাশিত বিখ্যাত বই হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিজের কোন সংস্থা প্রতি বছর ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট প্রকাশ করে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট কিন্তু প্রকাশ করে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বে কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং 1955 সালে কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুদ্রা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি একটি উন্নয়নমূলক এবং পুনর অর্থায়ন সংস্থা হচ্ছে মুদ্রা, যেটি 2015 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এই প্রকল্পের মাধ্যমে শিশু, কিশোর ও তরুণ এই যে তিনটি স্তর আছে এই তিনটি স্তরে কিন্তু ঋণ প্রদান করা হয় এই মুদ্রার মাধ্যমে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের পরিকল্পনায় প্ল্যান হলিডে কোন বছরে সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1966 সালে কিন্তু এই প্ল্যান হলিডেটির সূচনা করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে IMF এর মূলধন কিসের দ্বারা গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সদস্য দেশের মাধ্যমে IMF এর মূলধন কিন্তু গঠিত হয়। তো নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি কেন্দ্রীয় সরকারের রাজস্বের উৎস নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষিজ আয়কর কিন্তু কেন্দ্রীয় সরকারের রাজস্বের উৎস নয়। অর্থাৎ এই কৃষিজ আয়কর শুধুমাত্র রাজ্য সরকার আদায় করে থাকে। ভারতের সংবিধান অনুযায়ী এই কৃষিজ আয়ের উপর কর আরোপের ক্ষমতা শুধুমাত্র রাজ্য সরকারের কাছেই কিন্তু রয়েছে। আর অন্যদিকে এই যে অপশনগুলো দেওয়া আছে আয়কর, কর্পোরেট কর, আবগারি শুল্ক, এইগুলোকে কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রধান রাজস্বের উৎস। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আয়কর থেকে রাজস্ব কোথায় যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি আয়কর থেকে রাজ্য প্রথমে কেন্দ্র থেকে রাজ্যে কিন্তু ট্রান্সফার হয়। অর্থাৎ প্রত্যেকটা রাজ্য থেকে যে রাজস্ব কালেক্ট হয় সেটা প্রথমে কেন্দ্র যায়, কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্য সরকারের মধ্যে সেটি কিন্তু বন্টন করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সরকারি বাজেটে জিরো বেসড বাজেটিং সর্বপ্রথম কোথায় সূচিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ এটি কিন্তু সর্বপ্রথম আমেরিকায় সূচিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থ কমিশন একজন চেয়ারপারসন ও অন্যান্য কত সংখ্যক সদস্য নিয়ে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অন্যান্য 4 জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়, যেখানে এই অর্থ কমিশন এবং তার গঠন ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেখানে অর্থ কমিশন একজন চেয়ারম্যান এবং 4 জন অন্যান্য সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্ল্যানিং কমিশন কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1950 সালে ভারতের প্ল্যানিং কমিশন স্থাপিত হয় এবং 1950 সালের 15ই মার্চ কিন্তু ভারতের
প্ল্যানিং কমিশন স্থাপিত হয়, কিন্তু বর্তমানে এই প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপন করে 2015 সালে নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠা করেছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশন নিম্নলিখিত কোন সালে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1950 সালে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিখ্যাত স্লোগান গরিবি হটাও অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এটি চালু হয়, অর্থাৎ 1974 থেকে 1979 পর্যন্ত যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসা হয়েছিল সেখানে কিন্তু এই দারিদ্রতা দূরীকরণ পরিকল্পনাটিকে কিন্তু চালু করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকারে ভারত তার উন্নয়ন কৌশলে পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার লক্ষ্য নির্ধারণ করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যেখানে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 সালে কার্যকর করা হয় এবং 2002 সাল পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত ছিল। তো এরপরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন কমিশন ভারতে কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য, ক্রয় মূল্য ইত্যাদি নিয়ে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কমিশন ফর এগ্রিকালচারাল কার্ডস অ্যান্ড প্রাইসেস। এই কমিশনটি ভারতের কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য, ক্রয় মূল্য ইত্যাদি নিয়ে কাজ করে থাকে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আইডিবিআই কত সালে কাজ করা শুরু করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1964 সালে আইডিবিআই কিন্তু কাজ করা শুরু করে এবং এই আইডিবিআই পরবর্তীকালে 2019 সালের 21শে জানুয়ারি আইডিবিআই ব্যাংক একটি বেসরকারি ক্ষেত্রে ব্যাংক হিসেবে কিন্তু পূর্ণ শ্রেণীবদ্ধ হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যাংক রেট হলো সেই হার যে ক্ষেত্রে, অর্থাৎ নিচের অপশনগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিতে ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ ব্যাংক রেটকে ডিসকাউন্ট রেটও বলা হয়ে থাকে। আর এই হারকে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ প্রদান করে থাকে এবং ব্যাংক রেট হলো বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করা ভারতীয় রিজার্ভ ব্যাংকের দীর্ঘমেয়াদী ঋণ। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যতটা সম্ভব আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু ডিসকাস করে দিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে এবং সামনে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারী শিল্পায়নের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারী শিল্পায়নের সূচনা হয় এবং এটি প্রধানত কোন সময়কালে তৈরি হয়েছিল না 1956 থেকে 1961 সময়কালে এই পরিকল্পনাটি কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন সংস্থাটির উল্লেখ ভারতের সংবিধানে করা হয়নি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিকল্পনা কমিশন সংস্থাটির উল্লেখ কিন্তু ভারতের সংবিধানে করা হয়নি। তো এটা কবে নিয়ে আসা হয় না 15ই মার্চ 1950 সালে এটি কিন্তু প্রতিষ্ঠা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 352 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি প্রথম জরুরি অবস্থা কত সালে ঘোষণা করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ 352 নম্বর ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থার প্রথম ঘোষণা করা হয় 1975 সালে রাষ্ট্রপতি কর্তৃক এটি কিন্তু ঘোষণা করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিম্নলিখিত কোন প্রকারের একটি ট্যাক্স? সঠিক উত্তর হচ্ছে অপশন বি এটি এক প্রকারের পরোক্ষ ট্যাক্স। আর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি 1 জুলাই 2017 সালে দেশ জুড়ে জিএসটি কিন্তু চালু করা হয় এবং তারপর থেকেই 1 জুলাইকে কিন্তু জিএসটি দিবসও কিন্তু পালন করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের কোন ধারার অধীনে আইনসভার অবকাশ চলাকালীন রাজ্যপালকে অর্ডিন্যান্স জারি করার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 213 ধারা অনুসারে, অর্থাৎ একটি রাজ্যের গভর্নর ভারতীয় সংবিধানের ধারা 213 থেকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা কিন্তু অর্জন করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি একটি অর্থনীতিতে সবকটি ব্যাংকের জাতীয়করণ করা হয় এবং সবকটিকে একচেটিয়া ব্যাংকে রূপান্তরিত করা হয় তাহলে মোট আমানতের কি পরিবর্তন ঘটবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না। অর্থাৎ যদি একটি অর্থনীতিতে সবকটি ব্যাংকে জাতীয়করণ করা হয় এবং একটি একক মনোপলি ব্যাংকে একত্রিত করা হয় তাহলে মোট সঞ্চয়ের পরিমাণ অপরিবর্তিত থাকবে, কারণ ব্যাংকগুলির জাতীয়করণ করে এবং ব্যাংকিং কাঠামোকে একত্রিত করে নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করা হলেও এর ফলে ব্যক্তিগত এবং ব্যবসায়িক সংস্থাগুলির ইতিমধ্যে সঞ্চিত থাকা অর্থের পরিমাণকে সরাসরি প্রভাবিত করবে না, আর এর ফলেই অর্থনীতির সামগ্রিক আমানতের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেটি বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণত ব্যাংকিং ক্ষেত্রে NDTL এর বর্ণমালায় ডি এর পূর্ণ রূপ কি?
তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডিম্যান্ড, অর্থাৎ ডি এর পুরো নাম হচ্ছে ডিম্যান্ড আর এনডিটিএল এর পুরো নাম হচ্ছে নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি বন্ধ অর্থনীতি হলো এক প্রকার অর্থনীতি যেখানে কি ঘটে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রপ্তানি বা আমদানি ঘটে না। অর্থাৎ একটি বন্ধ অর্থনীতি বলতে বোঝায় যে এমন এক প্রকার অর্থনীতি যা স্বয়ং সম্পূর্ণ, যেখানে রপ্তানি বা আমদানি কোনোটি ঘটনা এবং অভ্যন্তরীণ যে সমস্ত সম্পদগুলো থাকে সেইগুলো উৎপাদনের উপর পুরোপুরি নির্ভরশীল থাকে, এরকম অর্থনীতিকে বন্ধ অর্থনীতি বলা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যখন পণ্য, দ্রব্য এবং পরিষেবার দাম ধারাবাহিকভাবে হ্রাস পেতে শুরু করে তখন যে ঘটনাটি ঘটে তা কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেটি কিন্তু তখন ডিফ্লেশন নামে পরিচিত। অর্থাৎ যখন পণ্য, দ্রব্য এবং পরিষেবার দাম ধারাবাহিকভাবে হ্রাস পেতে থাকে তখন এটাকে কিন্তু ডিফ্লেশন বলা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থনীতির বাণিজ্যের পরিপ্রেক্ষিতে গিল্ড এজ মার্কেট বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিরাপদ সিকিউরিটির বাজারকে বোঝায়। অর্থাৎ অর্থনীতির পরিভাষায় গিল্ড এজ মার্কেট বলতে বিশেষ সিকিউরিটিস অর্থাৎ বিশেষত সরকারি বন্ডের লেনদেনকে বোঝায় যা কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় মার্কেটে। তো 33তম প্রশ্ন হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী কপি ঋণ এবং অগ্রিম মূল্য নির্ধারণের জন্য ভারতের ব্যাংকগুলি যে প্রাথমিক হার ব্যবহার করে তা কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি এমসিএলআর রেট নামে পরিচিত। আর এমসিএলআর রেটের পুরো নাম কি না? মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট নামে কিন্তু এটি পরিচিত। আর এই হারটি ব্যাংকগুলিকে বিভিন্ন ঋণের উপর সুদের হার নির্ধারণ করতে সক্ষম করে, যা ঋণের মূল্য নির্ধারণের স্বচ্ছতা এবং কার্যকারিতা প্রদান করে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কার অধীনে আমরা পণ্য পরিষেবার প্রবহনের উপর সুদ এবং ভর্তুকি তুলে নিতে পারি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি উদারীকরণের অধীনে আমরা পণ্য পরিষেবার প্রবহনের উপর সুদ এবং ভর্তুকি তুলে নিতে পারি। তো এর পরবর্তীতে হচ্ছে রাজস্ব ঘাটতি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোট ব্যয় ঋণ ব্যতীত মোট প্রাপ্তি। অর্থাৎ রাজস্ব ঘাটতি বলতে বোঝায় সেই পরিস্থিতিকে যেখানে মোট ব্যয় মোট আয়ের থেকে অধিক হবে, এই রকম ঘটনাকে রাজস্ব ঘাটতি কিন্তু বলা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাজারের মূল্য মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপির পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাজার মূল্যের জিডিপি বিদেশ থেকে নিট ফ্যাক্টর আয়ের উপর কিন্তু এটি পরিমাপ করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে পরম দারিদ্রতা কিসের ভিত্তিতে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ দারিদ্র রেখার ভিত্তিতে কিন্তু ভারতের পরম দারিদ্রতা পরিমাপ করা হয়। এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে ট্রেড পলিসি রিভিউ মেকানিজম নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউটিও সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলার প্রাথমিক মাধ্যম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুদের হার। অর্থাৎ যে প্রাথমিক মাধ্যমে মুদ্রানীতি মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে তা হলো সুদের হারের মাধ্যমে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় আয় গণনার আয় পদ্ধতি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি উৎপাদনের সকল উপাদান ছাড়া অর্জিত আয়ের সমষ্টিকে অন্তর্ভুক্ত করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের কাঠামোগত বেকারত্বের ধারাবাহিকতার একটি প্রাথমিক কারণ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষ শ্রমিকের অভাব এবং শিক্ষা ও বাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্য। অর্থাৎ কাঠামোগত বেকারত্ব তখনই ঘটে যখন শ্রমিকদের দক্ষতা এবং অর্থনীতির চাহিদার মধ্যে দীর্ঘমেয়াদী অসামঞ্জস্য থাকে। আর ভারতের মধ্যে এই কারণটি কিন্তু প্রাথমিক কারণ বেকারত্বের ধারাবাহিকতার বৃদ্ধির জন্য। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন করকে সাধারণত প্রগতিশীল কর হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রান্তিক হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়কর অর্থাৎ ক্রমবর্ধমান প্রান্তিক হার সহ একটি আয়করকে সাধারণত প্রগতিশীল কর হিসেবে বিবেচনা করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রমিকদের দক্ষতা এবং চাকরির বাজারে চাহিদার মধ্যে অসাম্য সৃষ্টি হলে কোন প্রকারের বেকারত্ব পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরিকাঠামোগত বেকারত্বের কিন্তু পরিলক্ষিত হয়। অর্থাৎ কাঠামোগত বেকারত্ব তখনই দেখা দেয় যখন শ্রমিকদের দক্ষতা ও বাজারের চাহিদার মধ্যে অসাম্য পরিলক্ষিত হয় তখনই, অর্থাৎ যখন প্রযুক্তিগত উন্নতি ঘটে বা অর্থনৈতিক পরিবর্তনের ফলে কিছু পেশা অপরিচালিত হয়ে পড়লে এই ধরনের বেকারত্ব কিন্তু লক্ষ্য করা যায়, যার ফলে শ্রমিকদের কাছে উপযুক্ত কাজের সুযোগ না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েন এবং বেকারত্ব পরিলক্ষিত হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন কোন সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
সূচনার সাথে শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1951 সালে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কোন পদক্ষেপ নিতে পারে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেপো রেট কিন্তু বৃদ্ধি করতে পারে। যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই রেপো রেট বৃদ্ধি করতে পারে, যার ফলে ব্যাংকগুলি ঋণের খরচ বাড়ে এবং বাজারে অর্থের সরবরাহ কমে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃষি ঋণের প্রধান উৎসগুলি কি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক এবং আবাসিক গ্রামীণ ব্যাংক হচ্ছে কৃষি ঋণের প্রাথমিক প্রধান উৎস। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক অর্থাৎ এইচডিআই কোন তিনটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ আয়, শিক্ষা ও স্বাস্থ্য, এই তিনটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এইচডিআই তৈরি হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজস্ব নীতি অর্থাৎ ফিসকাল পলিসি সরকারের কোন কার্যাবলী সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর ধার্য ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণ কার্যাবলীর সাথে রাজস্ব নীতি অর্থাৎ ফিসকাল পলিসি সম্পর্কিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। তো 50তম প্রশ্ন হচ্ছে নীতি আয়োগ কবে পরিকল্পনা কমিশনে স্থলাভিষিক্ত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2015 সালে শুরু হয়, অর্থাৎ নীতি আয়োগ 2015 সালে পরিকল্পনা কমিশনের স্থলাভিষিক্ত হয়। তো এই ছিল ভারতের অর্থনীতি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলি বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আপনারা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফ ম্যাটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।